নমস্কার, আমি সাত্বিক বিশ্বাস। রানা সাহা। অনন্ত দেবাঞ্জন সাধু। আমাদের অনেক জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করে ফেলে দিই, মানে একদম যেটাকে প্রয়োজন মনে করি না, যে নষ্টর পথে ফেলে দিই, সেই জিনিসগুলো দিয়ে আমাদের এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। সেই নিয়ে আমাদের গল্প যে আমরা এত উন্নত হয়েও আমরা নিজেদের মধ্যে যে বিভেদ যাতে বন্ধ হোক, সেই নিয়ে বছরে আমাদের থিম। আমাদের বাইরে সানপ্যাক আর ফোম দিয়ে কাজ করা হচ্ছে, ফোমের উপর কালার করে, ভেতরে স্টোন থাকছে। পুজো মণ্ডপটা এবছর উত্তর 24 পরগনার মধ্যে একটা ইতিহাস করতে চলেছে। বিশাল বড় একটা গোলাকার অংশ বিশেষ আছে, সেটি সাজানো হয়েছে সম্পূর্ণ ফোম দিয়ে, আর তার মাঝখানে এই অংশগুলো দেখছেন, এগুলো কিন্তু মাটির ভাঁড়। নমস্কার বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজের অন্যতম একটি পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। অ্যাকচুয়ালি আজকে একটি পুজো মণ্ডপ নয়, আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 10টি পুজো মণ্ডপ। আজকে চলে এসেছি দ্বিতীয় কলকাতায়, অর্থাৎ বনগাঁতে। দ্বিতীয় কলকাতা কেন বলছি, কারণ কলকাতার পরে এত বেশি সংখ্যায় কোথাও যদি পুজো হয়ে থাকে তাহলে সেটি নিঃসন্দেহে বনগাঁ। ছোট বড় মিলিয়ে শুধুমাত্র বনগাঁ শহরের উপর প্রায় 100রও বেশি পুজো হয়ে থাকে। আর যদি বনগাঁ সাব ডিভিশন ধরি তাহলে তো 200-300 ছাপিয়ে যাবে। তো আজকের ভিডিওতে থাকবে বনগাঁ সেরা কিছু পুজো মণ্ডপ এবং তাদের রুট ম্যাপ, কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ একটা পুজো মণ্ডপ থেকে আরেকটি পুজো মণ্ডপে যাবেন তারই কিছু তথ্য দেওয়া থাকবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বর্তমানে দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, ওভারব্রিজের উপরে। আর এখান থেকেই সবার প্রথম যে পুজো মণ্ডপ সেটি আপনারা দর্শন করতে পারবেন। এই যে, তো এটি হলো বৈজয়ন্ত ক্লাব। তো চলুন সামনের থেকে আপনাদের দেখাচ্ছি। ছিলাম ওই ওভারব্রিজে, ওখান থেকে সিঁড়ি দিয়ে নেমে চলে আসলাম আমার লিস্টে থাকা প্রথম পুজো মণ্ডপ, যেটি হলো বৈজয়ন্ত ক্লাব। এবছর তারা 93তম বর্ষে পদার্পণ করলেন, আর এবছর তাদের উপস্থাপনা নবান্ন। এই হলো তাদের সামনে, মানে ফ্রন্টটা। ভিতরে গিয়ে আপনাদের দেখাবো, কিন্তু কোন দিক দিয়ে ঢুকবো বুঝতে পারছি না, চারিদিকে এরকম বাইক দিয়ে রাখা রয়েছে। তো বর্তমানে দাঁড়িয়ে আছি একদম মণ্ডপের সামনে, এপাশে রাখা রয়েছে তাদের ব্যানারটা। এই যে, এই দেখুন 93তম বর্ষ আর নবান্ন এদের থিম। আর ভিতরটা এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি, সবে তৈরি করা হচ্ছে। আর প্রতি বছর এরা খুবই ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর পুজো মণ্ডপ উপহার দেন, আর প্রত্যেকবারে কিন্তু থিমের উপর তারা পুজো মণ্ডপ তৈরি করেন। এই দেখুন, তো তেমন কিছু বেশি দেখানোর নেই, চলুন পরবর্তী পুজো মণ্ডপে যাওয়া যাক। সেখানে কি হচ্ছে আপনাদের জানিয়ে দিই, চলুন। বৈজয়ন্ত ক্লাবের পর মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে চলে এসেছি আমার লিস্টে থাকা দ্বিতীয় পুজো মণ্ডপে, যেটি হলো বারুইপল্লী ক্লাবের পুজো। চলুন, আমার সামনেই রয়েছে, দেখে দিচ্ছি আপনাদের। এই সাইড দিয়ে আসলাম, এই রাস্তাটা দেখছেন, এটি হলো রামনগর রোড, আর তার ঠিক পাশেই বারুইপল্লী ক্লাবের পুজোটা হয়ে থাকে। ক্লাবের পুজোটা দেখার একটা বড় বৈশিষ্ট্য হলো যে পাশেই রয়েছে বাবা লোকনাথ দেবের মন্দির। এই লোকনাথ দেবের মন্দিরের উঠোন চত্বরে রয়েছে 34 ফুট উঁচু বাবা মহাদেবের এই সুবিশাল মূর্তিটি। তো পুজো দেখার সাথে সাথে আপনাদের খুব সুন্দর একটা মন্দিরও দর্শন হয়ে যাবে। মণ্ডপের বাইরে এবছর তাদের ব্যানারটা রাখা আছে। এবছর তারা 46তম বর্ষে পদার্পণ করলেন। এবছর তাদের উপস্থাপনা ময়ূর মহল। এই যে, এবছর বিশেষ আকর্ষণ হলো পুরো পুজোটা মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে। তো চলুন এবার সামনে যাই, গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। মণ্ডপে ঢোকার শুরুতে দুদিকে এরকম সিঁড়ি করা হবে, যার মধ্যে দিয়ে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে। তো চলুন মণ্ডপের ভিতরটা একবার দেখানোর চেষ্টা করব। মানে পেয়ে গেছি বারুইপল্লী স্পোর্টিং ক্লাবের যিনি মণ্ডপ শিল্পী, তাকে। তো তার সাথে একটু কথা বলে নেব। আপনার নামটা? রানা সাহা। আচ্ছা, এবছর কি উপস্থাপন করছেন আপনারা? অ্যাকচুয়ালি বারুইপল্লী ক্লাব দীর্ঘ কয়েক বছর ধরে একটু জন্মাষ্টমী প্রোগ্রাম করার জন্য সময়টা কম পাওয়া যায় বলে একটু পুজোটা ছোটোর মধ্যে হয়েছিল। এবার আবার চেষ্টা করা হচ্ছে এমন কিছু একটা থিমে উপহার দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ বা যারা বনগাঁ বা বনগাঁর বাইরের থেকে আসেন সবাই যাতে আসবেন এবং আরও ভিড় হতে পারে, সেরকমই একটা থিম উপস্থাপন করবে বারুইপল্লী ক্লাব। আচ্ছা, মণ্ডপে কি উপকরণ সেজে উঠছে? আমাদের অনেক জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করে ফেলে দিই, মানে একদম যেটাকে প্রয়োজন মনে করি না, যেটার পথে ফেলে দিই, সেই জিনিসগুলো দিয়ে আমাদের এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। সর্ষে গাছের ডাল আছে, ভুট্টার ছাল আছে,
এছাড়াও পদ্ম ফুলের যে পচা অংশটা আছে সেটা দিয়ে, এরকম আরো থার্মোকল প্লাই এগুলো তো আছে। আর প্রতিমা শিল্পী? প্রতিমা আসছে আমাদের কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগর। লাইট আসছে চন্দননগর থেকে। আর উদ্বোধন কবে হতে পারে? চতুর্থ দিন। ধন্যবাদ দাদা। বারুইপল্লী পুজো দেখার পর 3-4 মিনিটের হাঁটা পথে চলে আসতে হবে এই রামনগর রোড মোড়, অর্থাৎ এটি একটা চৌমাথা। এদিকে চলে গেল বনগাঁ বর্ডারের দিকে, আর এদিকে চলে গেল বারাসাত বা কলকাতার দিকে। আর সোজা যে রাস্তাটা চলে গেল এদিকেই পড়বে আমাদের 3 নম্বর পুজো মণ্ডপ, অর্থাৎ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তো চন্দ্রনগর রোড চৌমাথা থেকে মাত্র 2 পা এগোলেই বাদিকে পড়বে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে, মানে এই ক্লাবটি। আর তার ঠিক পাশে এই জায়গাটায় তাদের প্রতি বছর পুজোটা হয়ে থাকে। এখানে রয়েছে তাদের ব্যানারটি। এবছর গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব 77তম বর্ষে পদার্পণ করলো। আর এবছর তাদের উপস্থাপনা আদি যোগী, এই যে ছবিটা রয়েছে। মণ্ডপে প্রবেশ করার আগে আরও একটা জিনিস দেখিয়ে দিই, গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব কিন্তু প্রতি বছর আলোকসজ্জার একটা বড় চমক রাখে। তার একটা উদাহরণ হলো এই রাস্তাটা। একদম চৌমাথা থেকে মণ্ডপের সামনে পর্যন্ত প্রচুর, মানে প্রায় 10 থেকে 12খানা লাইটের গেট তৈরি করা হয়, বাসের স্ট্রাকচার তৈরি করা, এর ওপর লাইটের যে বোর্ডগুলো সেগুলো সেট করা হবে। এবার চলুন মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। বনগাঁ দুর্গাপুজোর মধ্যে যদি টপ 5 কাউন্ট করা হয় তাহলে কিন্তু গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো অন্যতম। তো এবছর তাদের উপস্থাপনা আদিযোগী। আদিযোগী তো সামনে রয়েছে, কিন্তু তার আগে দেখতে পাচ্ছেন দুপাশে রয়েছে দুটো আমাদের বিখ্যাত মন্দির, বা বলতে পারেন 4 ধামের মধ্যে অন্যতম 2টি ধাম, অর্থাৎ কেদারনাথ ধাম এবং বদ্রীনাথ ধাম। এই দুটো তৈরি করা হচ্ছে। দুদিক দিয়ে দুটো সিঁড়ি আছে। এই সিঁড়ি উঠে গেছে দুটো মন্দিরে বা দুটো মণ্ডপে, একটা কেদারনাথের দিকে, একটা বদ্রীনাথের দিকে। এবার এই দুটো সিঁড়ির মাঝখানে একটা কানেকশন হবে, একটা ব্রিজ মতো তৈরি করা হবে। আর এখান দিয়ে আবার সিঁড়ি নামবে, মানে সিঁড়ি নামবে নিচের দিকে, সিঁড়ি নেমবে বলছি, সরি, সিঁড়ি নামবে নিচের দিকে, অর্থাৎ মণ্ডপের ভিতরে। আর এখানেই বিরাজ করবে আমাদের প্রতিমা। মূল মণ্ডপ যেটি হবে তার চূড়ায় বিরাজ করবে আদিযোগী, অর্থাৎ দেবাদিদেব মহাদেব। এই যে সেটি ইনস্টল করা হয়ে গেছে। এটা কিন্তু ফাইবার দ্বারা নির্মিত। আর প্রতি বছর গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব প্রতিমাতে একটা বড় চমক রাখে, তার সাথে চমক রাখে মণ্ডপের ভিতরটাও। তো চলুন একবার মণ্ডপের ভিতরটা গিয়ে দেখি কি হচ্ছে। জল প্রবাহ পাবিতস্থলে গলেবলম্ব্য লম্বিতান। মানে দাঁড়িয়ে আছি মণ্ডপের ভিতরে। মণ্ডপের ভিতরটা প্রতি বছরই একটু ইউনিক ধরনের করে এই গান্ধীপল্লী ক্লাব। ভিতরটা দেখতে পাচ্ছেন পুরো অংশটাই কিন্তু ফোম স্পঞ্জ যেগুলো হয় সেগুলো দিয়ে তার উপরে রং করা হয়েছে, আর কিছু মুখশ্রী ইনস্টল করা হয়েছে। আর একদম সামনেই থাকবে প্রতিমা। প্রতিমা যেখানে থাকবে সেখানে দেখতে পাচ্ছেন একটি শিবলিঙ্গ রয়েছে, এই দেখুন। তো এখনো দাদারা কাজ করছে, আর কিছুদিনের মধ্যেই মণ্ডপ কমপ্লিট হয়ে যায় পুরোপুরি। ভিতরের অংশটা এমন করে তৈরি করা হচ্ছে যেন দেখে মনে হয় যে আপনি কোনো গুহার মধ্যে প্রবেশ করছেন। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অপূর্ব লাগবে। এবার দেখার বিষয় আলোকসজ্জায় কেমন চমক রাখে, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আপনারা দেখতে পাবেন। অর্থাৎ রামনগর রোডের যে চৌমাথা, সেখান থেকে 3 পা আসলে পড়বে আমার লিস্টে থাকা 4র্থ পুজো মণ্ডপ, যেটি হলো অভিযান সংঘের পুজো মণ্ডপ। এটি দেখছেন যশোর রোড, আর যশোর রোডের একদম পাশেই প্রতি বছর তাদের পুজো মণ্ডপটা হয়ে থাকে। অভিযান সংঘ এবছর 80তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের গোটা মণ্ডপটি সেজে উঠছে ডোকরা শিল্পের আদলে। উপরে দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচারগুলো করা হয়েছে, এগুলো কিন্তু ডোকরা শিল্পের যে ঘোড়াগুলো হয় সেই ঘোড়ার আকারে তৈরি করা, ঘোড়া বা হরিণ যেগুলো হয় তার আকারে তৈরি করা। আর এই মণ্ডপে একটা বড় বিশেষত্ব হলো সামনের দিকে দেখতে পাচ্ছেন একটা রাস্তা রয়েছে। এই রাস্তা কিন্তু বন্ধ করা হয় না, এই রাস্তার উপরে একটা ব্রিজ মতন তৈরি করা হয় প্রতি বছর। আর দর্শকরা সিঁড়ি বেয়ে উপরে ওঠেন এবং তারপর আবার সিঁড়ি বেয়ে নিচে নামেন এই মণ্ডপের ভিতরে। আর বিশাল বড় অংশ জুড়ে তাদের মণ্ডপটা গড়া হয়। আশেপাশে যত বাড়ি সেগুলোকেও এরকম মণ্ডপের অধীনে আনা হয়, এই দেখুন। তো চলুন এবার একবার মণ্ডপের ভিতরে প্রবেশ করি। দর্শকরা সামনে যে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, উপরে উঠে তারপর আরেকটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে মণ্ডপের ভিতরে প্রবেশ করবে। সামনের দিকে ঢাকা আছে, তো সাইড দিয়ে মণ্ডপের ভিতরে
প্রবেশ করব। চলুন, বর্তমানে দাঁড়িয়ে আছি বনগাঁর অন্যতম বিখ্যাত একটা পুজো কমিটি বা ক্লাব, যেটি হলো অভিযান সংঘের পুজো মণ্ডপের ভিতরে। আর ভিতরটা এসে যা কাজ করা হয়েছে সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। মণ্ডপের দেওয়াল জুড়ে এই দেখতে পাচ্ছেন এখানে, এগুলো হলো যে ফোম স্পঞ্জ থাকে সেগুলো কেটে কেটে এরকম নকশা তৈরি করা হয়েছে। ঠিক আছে, এবার আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। এই যে মূর্তিগুলো দেখছেন, এই মূর্তিগুলো প্রথমে মাটির তৈরি করা হচ্ছে। এই যে এখানে মৃৎশিল্পী যিনি আছেন তিনি এখানে মাটির এই মূর্তিগুলো তৈরি করছেন, তার উপরে এখানে সেই ফোম বা স্পঞ্জ জাতীয় মেটেরিয়াল দিয়ে পুরো জড়ানো হচ্ছে বিষয়টা। তার উপরে পাটের দড়ি দিয়ে এরকম ডিজাইন করা হচ্ছে। এই দেখুন, তো অ্যাকচুয়ালি বলতে গেলে ডোকরা শিল্পের যে নিদর্শন বা উপস্থাপনা সেটাই কিন্তু এখানে পুরোপুরি সাজানো হবে গোটা মণ্ডপ জুড়ে। এই আসল একটা জিনিস, সেটা হলো মণ্ডপের উপরটা। মণ্ডপের উপরে বিশাল বড় একটা গোলাকার অংশ বিশেষ আছে, সেটি সাজানো হয়েছে সম্পূর্ণ ফোম দিয়ে। আর তার মাঝখানে এই অংশগুলো দেখছেন, এগুলো কিন্তু মাটির ভাঁড় বা যে গ্লাসগুলো হয় সেগুলো দিয়ে গোটা বিষয়টা সাজানো। আর এর উপরে কিন্তু আলোকসজ্জাও করা হবে, অপূর্ব লাগবে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পরে। প্রতি বছরই কিন্তু উপর দিকটা খুব সুন্দর করে অভিযান সংঘ, ঠিক আছে। আর গোটা মণ্ডপটা কিন্তু অপূর্ব লাগছে এক কথায়। কাজের দিক থেকে কিন্তু অনেক এগিয়ে অভিযান সংঘের ভিতরটা। বনগাঁর ঠাকুর দেখতে আসার কিন্তু এটাই একটা প্লাস পয়েন্ট। একটা পুজো মণ্ডপ থেকে আরেকটা পুজো মণ্ডপের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট। আর এই জন্য কিন্তু খুব কম সময়ের মধ্যে অনেকগুলো পুজো মণ্ডপ দর্শনার্থীদের দর্শন হয়ে যায়। চলুন এবার পরবর্তী মণ্ডপের উদ্দেশ্যে। সঙ্গে ঠাকুর দেখার পর 3-4 মিনিট বনগাঁর দিকে আরেকটু হাঁটলে পড়বে একটি তেমাথার মোড়, একটু সামনের দিকে গেলে পড়বে বাটার মোড়, আর তার আগে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন গ্রেট ইস্টার্ন। গ্রেট ইস্টার্নের পাশে এই যে রাস্তা ধরে 2 মিনিট মতো হাঁটলে পড়বে পরবর্তী পুজো মণ্ডপ। গ্রেট ইস্টার্নের পাশে রাস্তায় ঢুকে 1 পা হাঁটলেই ডান দিকে পড়বে পরবর্তী পুজো মণ্ডপ, অর্থাৎ বিএস ক্লাবের পুজো মণ্ডপ, যেটি পুরো নাম হলো বনগাঁ স্পোর্টিং ক্লাব। স্যার, আপনার নামটা? আমার নাম দেবাঞ্জন সাধু। আচ্ছা, এটা কততম বর্ষ আর কি হচ্ছে? এবছর আমাদের 25তম বর্ষ। এবছর আমাদের থিমের নাম হচ্ছে গর্ভধারিণী। এখানে গর্ভধারিণী বলতে আমরা পৃথিবী মায়ের গর্ভের কথা বলা হয়েছে, যে পৃথিবী মায়ের গর্ভ থেকে যে আমাদের উৎপত্তি হচ্ছে সবার। তারপরে আমরা বিভিন্ন কারণে, ধর্মের কারণে, রাজনৈতিক কারণে বা বিভিন্ন কারণে আমরা নিজেদের মধ্যে যে যুদ্ধ করছি, সেই যুদ্ধের ফলে কিন্তু প্রকৃতির ক্ষতি হচ্ছে। যদি আপনি বলেন কি ক্ষতি হচ্ছে, প্রকৃতির ধরুন একটা দেশে দেশে যুদ্ধ যদি হয়, সেখানে একটা পারমাণবিক বোমা মারা হচ্ছে বা কিছু করা হচ্ছে, সেগুলোর জন্য প্রকৃতির প্রচণ্ড পরিমাণ ক্ষতি হচ্ছে। সেই নিয়ে আমাদের গল্প, যে আমরা এত উন্নত হয়েও আমরা নিজেদের মধ্যে যে বিভেদটা যাতে বন্ধ হোক, সেই নিয়ে এবছর আমাদের থিম। আপনারা মণ্ডপে ঢুকলে দেখতে পারবেন যে একটা টানেলের মধ্যে দিয়ে মণ্ডপে ঢুকছেন, যেটা মাটির নিচ দিয়ে ঢুকছেন, এবং আমরা যুদ্ধের সিনও থাকবে কিছু, যেখানে যুদ্ধ হচ্ছে। তারপরে একটা জায়গায় গিয়ে সেই যুদ্ধটা বন্ধ হয়ে যাচ্ছে, একটা মায়ের একটা শক্তি, সেই শক্তিটা সেই যুদ্ধকে বিলীন করে দিচ্ছে, দিয়ে আবার প্রকৃতি শস্য শ্যামলা হয়ে উঠছে, এবং সেই মায়ের গর্ভের মধ্যে আবার মাতৃ আরাধনা হচ্ছে। এই নিয়ে আমাদের এবছরের গল্প। উদ্বোধন 5ম দিন আমাদের উদ্বোধন হবে। বিএস ক্লাবের পুজো মণ্ডপ এবার গড়ে উঠছে বিভিন্ন পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে, যেমন গাছের ছাল বলুন, গাছের ডাল, চাচ ইত্যাদি দিয়ে। এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করি আর কি কি কাজ হয়েছে একবার দেখা যাক। তো সবার প্রথমে এরকম টানেলের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে, আর উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন বিভিন্ন পরিবেশ বান্ধব যে উপকরণ সেগুলো দিয়েই গোটা মণ্ডপটা সেজে উঠছে। এই যে গাছের যে শুকনো ডাল আপনি দেখতে পারবেন, সেগুলো দিয়ে কিন্তু গোটা মণ্ডপের ভিতরে নকশা মতন, মানে ডিজাইন মতন করা হয়েছে। এই একটা টানেল আপনি দেখলেন, তারপরে ডান দিকে যদি যান তাহলে দেখবেন আরেকটা টানেল, অপূর্ব, ঠিক আছে। আর এই জায়গাটা মাই গড, এক কথায় অপূর্ব লাগছে। পুরো মনে হচ্ছে মাটির ভিতরেই কিন্তু আমি আছি। বিভিন্ন আকাশের চিত্র তৈরি করা হয়েছে, এখানে পাহাড় পর্বত অনেক কিছু আছে। এখানে দেখতে পাচ্ছেন যুদ্ধ হানাহানি এগুলো চলছে। এই টানেলের ভিতর দিয়ে প্রবেশ করে আরও একটা টানেল আছে, যেখানে আপনি দর্শন করতে পারবেন মাতৃ প্রতিমা। এই দেখুন, বিএস ক্লাব লাস্ট 4-5 বছর ধরে যে থিম আমাদের সামনে উপহার দিচ্ছে, সেটি কিন্তু এক কথায় অনবদ্য। আর আমি বিশ্বাস রাখছি এবছরও তার ব্যতিক্রম কিন্তু হবে না।
বর্তমানে চলে এসেছি সেই জায়গায় যেখানে প্রতিমা থাকবে, আর যেখানে প্রতিমা থাকবে সেই জায়গাটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে কি বলবো, আপনারা নিজেরাই দেখুন। যে ব্যাকগ্রাউন্ডটা বলুন বা আশেপাশে সমস্ত জায়গা পুরোপুরি কিন্তু গাছের যে ছালগুলো হয় সেগুলো দিয়ে তৈরি করা। এই দেখুন, দারুণ কাজ, দারুণ কাজ। আর একদম মাঝখানে থাকবে মাতৃ প্রতিমা। বলে রাখি, আলোকসজ্জা এবং মণ্ডপ সজ্জার পাশাপাশি বিএস ক্লাব প্রতি বছর প্রতিমা সজ্জাতেও একটা বড় চমক রাখে। এবছরও আশা করছি সেই চমকটা আমরা দেখতে পাবো। উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন বিভিন্ন বিচুলি যেগুলো আছে, আমরা মানে খড় যেগুলো হয় সেগুলো দিয়ে গোটা সিলিংটা সাজানো হয়েছে। দুর্ধর্ষ কাজ, দেখুন দুর্ধর্ষ কাজ। আর এর উপরে যখন লাইট পড়বে তখন কিন্তু এক কথায় অপূর্ব লাগবে, সেটা একদম বলার অপেক্ষা থাকে না। যেখানে প্রতিমা আছে সেই জায়গাটা আপনাদের দেখালাম। এবার আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, একদম উপরের দিকে মানে সিলিংয়ের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন মাটির যে হাঁড়িগুলো হয় সেগুলো দিয়ে ঝাড়বাতির মতন একটা অংশ বিশেষ করা হচ্ছে। এর ভিতরে থাকবে আলো, ঠিক আছে, অপূর্ব লাগবে কিন্তু। তো এখনো পর্যন্ত যে কটা পুজো মণ্ডপ দেখালাম সব থেকে বেশি আর সব থেকে সুন্দর হাতের কাজ যেটাকে বলেন সেটা কিন্তু এই বিএস ক্লাবের পুজো মণ্ডপেই আমি দেখতে পেলাম। বিএস ক্লাবের পুজো মণ্ডপ দেখার পর ডান দিকে এই যে রাস্তা চলে গেল, এই রাস্তা দিয়ে আমরা অগ্রসর হব। এই দিক দিয়ে এসে দুপা আসার পর দুটো রাস্তা ভাগ হয়ে গেল, একটা গেল বাঁ দিকে, একটা গেল ডান দিকে। ডান দিকের রাস্তাটা আমাদের ধরতে হবে। সামনে দিয়ে এক পা এসে আবার দুভাগে ভাগ হয়ে গেল দুটো রাস্তা, একটা বাদিক গেল একটা ডান দিক গেল। বাদিকে গেলে পড়বে পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবে পুজো মণ্ডপে প্রবেশ করব, কিন্তু তার আগে এবছর পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের উপস্থাপনা একবার দেখে নিই তাদের ব্যানারে। এবছর তারা 35তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের উপস্থাপনা রা বাংলা বুদ্ধ পার্ক। তো চলুন দেখা যাক কি করছে তারা। সামনেই রয়েছে এবছরের উপস্থাপনা, অর্থাৎ রা বাংলা বুদ্ধ পার্ক। প্রতি বছর খুব ছোট জায়গার মধ্যে তারা তাদের পুজো মণ্ডপটি তৈরি করেন, আর একদম উপরে বসবে একটি বুদ্ধ মূর্তি। তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, আর যা বৃষ্টি পড়ছে কি বলবো, একবার রোদ্দুর উঠছে একবার বৃষ্টি পড়ছে, মানে যা তা অবস্থা। সামনের দিকে একটা সিঁড়ি করা হবে, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে আবার সিঁড়ি দিয়েই নিচে নেমে মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। একবার পিছন দিকে গিয়ে দেখি কোনো কাজ এগিয়েছে কিনা। মণ্ডপের ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা দেখলাম না, তো যাই হোক যখন কমপ্লিট হয়ে যাবে তখন একবার আপনাদের দেখিয়ে দেবো। উজ্জ্বল সংঘের পুজো মণ্ডপ দেখার পর, পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ দেখার পর চলে আসুন সেনকো গোল্ডসের এই শোরুমের ঠিক সামনে। এখানেই পড়বে বনগাঁর অন্যতম একটি ব্রিজ, যেটি হলো রাখালদাস ব্রিজ। সেই ব্রিজ ক্রস করলে পড়বে পরবর্তী পুজো মণ্ডপ। এখানে দাঁড়িয়ে আছি রাখালদাস ব্রিজের উপরে, আর পরবর্তী পুজো মণ্ডপটি হলো আয়রন গেটের পুজো মণ্ডপ। আর আয়রন গেটের পুজো মণ্ডপটি এত বড় করে সেটা এখান থেকেই আপনি দেখতে পারবেন। ব্রিজের উপরে দাঁড়ালে ডান দিকে যদি তাকান তাহলেই মণ্ডপের যে চূড়ার অংশটি সেটি আপনি লক্ষ্য করতে পারবেন। ব্রিজ দিয়ে নামার পর দেখবেন এখানে লেখা আছে আই লাভ শিমুলতলা। তার পাশে এই রাস্তাটা, এই রাস্তা ধরে দুপা এগোলেই পড়বে পুজো মণ্ডপটি। এবার চলে এসেছি আমার লিস্টে থাকা পরবর্তী পুজো মণ্ডপ, যেটি হলো আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজো। এবছর তারা 80তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের উপস্থাপনা থাইল্যান্ডের হোয়াইট টেম্পল। যে উচ্চতা সেটি আনুমানিক 100 ফুট পর্যন্ত উঁচু হবে। আর সব থেকে বড় বিশেষত্ব হলো এই মণ্ডপের ঠিক পিছনেই আছে ইছামতি নদী। মণ্ডপটি কিন্তু বিশাল চওড়া করেছে, আর প্রতি বছর সামনে একটা প্রবেশ পথ করা হয়। সিঁড়ি দিয়ে মনে হয় খুব সম্ভবত উপরে উঠতে হবে, তারপরে আবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই যে মণ্ডপটি দেখছে এর গায়ে কিন্তু কাপড় না, প্লাইয়ের উপরে এক প্রকার কার্ডবোর্ড দিয়ে এই অংশবিশেষগুলো তৈরি করা হচ্ছে। এর উপর কিন্তু খুব সুন্দর ডিজাইনও হবে। এই দেখুন এখানে রয়েছে, এগুলো খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। প্রথমে প্লাই, তার উপরে এরকম কার্ডবোর্ড, তার উপরে ফোম স্পঞ্জ কেটে এরকম নকশাগুলো তৈরি করা হয়েছে। নিচেও রয়েছে উপরেও রয়েছে। এর উপর যখন আলো পড়বে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। আমরা দাঁড়িয়ে আছি মণ্ডপের ভিতরে, আর মণ্ডপের ভিতরটা কিন্তু বিশাল বড়, আর কাজের দিক থেকেও কিন্তু অনেকটা এগিয়ে। তো যেমনটা বললাম, প্রথমে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, তারপরে এই সিঁড়ি দিয়েই আপনাদের মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। মণ্ডপের ভিতরে কিছু ফাইবারের কাজ দেখতে পারবেন, যেমন এই পিলারগুলো, এগুলো কিন্তু ফাইবার দ্বারা নির্মিত। আর এর গায়ে দেখতে পাচ্ছি মণ্ডপের গায়ে বিভিন্ন যে স্পঞ্জ ফোম যেগুলো হয় সেইগুলো দিয়ে নকশা করা হয়েছে। এখানের এই অংশটা প্রতি বছরই কিন্তু বিশাল বড় একটা ঝাড়বাতি করা হয়, আর এই ঝাড়বাতির আলোয় গোটা মণ্ডপ চত্বর
আলোকিত হয়ে যায়। সামনের দিকে বিশাল বড় অংশ জুড়ে থাকে প্রতিমা। তো আমার পাশেই রয়েছে মণ্ডপ, আর মণ্ডপের পিছনে রয়েছে ইছামতি নদী। তো চলুন একটু ইছামতি নদীটা দর্শন করিয়ে দিই। আর নদীর জল কিন্তু বীভৎস পরিমাণ বেড়েছে, ঠিক আছে। তো চলুন, এই হলো ইছামতি নদী। ইছামতি নদীর পাশে একটা পার্ক আছে, আর এই পার্কে প্রচুর মানুষজন এসে বসে বিকেলবেলা। আর নদীর জল কিন্তু প্রচণ্ড বেড়েছে, ঠিক আছে। নদীর জল এতটা থাকে না কোনোদিনও। বর্তমানে চলে এসেছি বনগাঁর অন্যতম বিখ্যাত এক পুজো কমিটি পুজো মণ্ডপের সামনে, যেটি হলো এগিয়ে চলো সংঘ। এবছর তারা 60তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের উপস্থাপনা স্বামী নারায়ণ মন্দির অর্থাৎ নীলকণ্ঠ ধাম। আর এই মণ্ডপে আসার একটা বড় বিশেষত্ব হলো, সেটা হলো মণ্ডপের ঠিক উল্টো দিকেই একটা খুব সুন্দর কালী মন্দির আছে। তো এই মণ্ডপে আসলে মা দুর্গার সাথে সাথে মা কালীরও আপনাদের দর্শন হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই এদের মণ্ডপটা আছে। আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, বনগাঁয়ে যতগুলো পুজো কমিটি আছে তার মধ্যে সবথেকে বেশি লাইটের গেট যদি কেউ করে থাকে সেটা হলো এগিয়ে চলো সংঘ। আর এবার দেখিয়ে দিই আপনাদের মণ্ডপের প্রস্তুতি পর্ব। প্রতি বছর যে মূল মণ্ডপ হয় তার ঠিক সামনে একটা পাকাপাকি ফোয়ারা টাইপের করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বিশাল বড় অংশ জুড়ে দেখতে পাচ্ছেন গাঁথনি করে একটি ফোয়ারা তৈরি করা হচ্ছে। আর দুপাশ দিয়ে দুটো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমাদের মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। হলো মণ্ডপের বাইরেটা, আর এখানে তৈরি হচ্ছে ফোয়ারা, আর দুপাশ দিয়ে দুটো সিঁড়ি আছে। তো চলুন এই সিঁড়ি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। তো এই দিক দিয়ে উঠলাম, উঠে সামনের দিকে গিয়ে আবার একটা ব্রিজ মতন তৈরি করা আছে। এই ব্রিজ মতন অংশ বিশেষ দিয়ে আমাদের মূল মণ্ডপে প্রবেশ করতে হবে। নমস্কার, আমি সাত্বিক বিশ্বাস। আপনার নাম? আমার নাম প্রণবেশ সরকার। এবার আমরা এগিয়ে চলোর প্যান্ডেলের কাজ করছি। এবার আমাদের নিবেদন থাকছে গুজরাটের স্বামী নারায়ণ মন্দির। আর কি কি উপকরণ দিয়ে মণ্ডপ সেজে উঠছে? আমাদের বাইরে সানপ্যাক আর ফোম দিয়ে কাজ করা হচ্ছে, ফোমের উপর কালার করে। ভিতরে স্টোন থাকছে, মিরর থাকছে। মণ্ডপের উচ্চতা কতটা হবে? মণ্ডপের উচ্চতা 90 ফুট আছে। 90 ফুট আছে। আর উদ্বোধন কবে হবে? উদ্বোধন তৃতীয়ার দিন হবে। যেখানে ঝাড়বাতি থাকে তার চারিপাশে মহাদেবের বিভিন্ন চিত্র রয়েছে। এই দেখুন, সাইড মহাদেব থাকবেন। আচ্ছা, এই যে অংশ বিশেষ দেখছেন একটু আগে দেখালাম, এখানে কিন্তু শিব পার্বতী মানে ছবি থাকবে নাকি মূর্তি? আচ্ছা, শিব পার্বতীর মূর্তি থাকবে, খুব সুন্দর। আমি যখন আয়রন গেটের পুজো মণ্ডপে গিয়েছিলাম তখন গিয়েছিলাম এই ব্রিজটা দিয়ে। এটি হলো রাখাল দাস ব্রিজ। আর বর্তমানে দাঁড়িয়ে আছি একই নদী অর্থাৎ ইছামতি নদীর উপর অন্য একটা ব্রিজে, এটি হলো রায় ব্রিজ। তো খুবই কম দেখা যায় যে একই শহরে পাশাপাশি এরকম দুটো ব্রিজ আছে, ঠিক আছে, যেটা বনগাঁ শহরে আপনি দেখতে পাবেন। বর্তমানে যে পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি, এই পুজো মণ্ডপটা এবছর বনগাঁ শহর তথা উত্তর 24 পরগনার মধ্যে একটা ইতিহাস করতে চলেছে। বর্তমানে দাঁড়িয়ে আছি বনগাঁর প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের একদম সামনে। এবছর তারা 70তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের উপস্থাপনা হায়দ্রাবাদের কোকাপীঠের শ্রীকৃষ্ণ মন্দির। মণ্ডপের উচ্চতা প্রায় 150 ফুট। এত উঁচু মণ্ডপ বনগাঁ শহরে কিন্তু এর আগে কখনো হয়নি, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। এই যে মণ্ডপটি দেখছেন বা প্রতাপগড়ের এই যে মাঠটি দেখছেন, এটা একদম বনগাঁ যে হাসপাতাল আছে তার একদম অপোজিটেই হলো এই মণ্ডপ। আর সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা হলো বনগাঁ চাকদা রোড। সামনে ছিল প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, আর এই রাস্তাটি দেখছেন এটা হলো বনগাঁ চাকদা রোড। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো দেখে ডান দিকে দুপা আসলেই পড়বে আরেকটি পুজো মণ্ডপ। এটি হলো বলাকা সমিতির পুজো মণ্ডপ। এবছর তারা 77তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের উপস্থাপনা বিনি সুতো। এখানকার পুজো মণ্ডপ দেখার একটা বড় বিশেষত্ব হলো যে পাশেই রয়েছে খুব সুন্দর একটি কালী মন্দির। আর এই কালী মন্দিরটা কিন্তু বেশ প্রাচীন, নতুন করে গড়া হয়েছে কিছুদিন হলো। আর এখানে পুরো জায়গাটা জুড়ে খুব ছোট জায়গার মধ্যে তারা পুজো মণ্ডপটি প্রতি বছর তৈরি করেন। আর প্রতি বছরে কিন্তু থিম বেসড প্যান্ডেল করে। এখনও সম্পূর্ণ মানে কিছু তৈরি করা হয়নি, কিছুদিন পর থেকে হয়তো তৈরি করা হবে।
আপনারা বনগাঁয় আসলে এই পুজো মণ্ডপটা অবশ্যই লিস্টে রাখবেন, কারণ কিন্তু এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন, খুব সুন্দর করে প্রতি বছর। আচ্ছা, তো এই ছিল বনগাঁর সেরা সেরা 10টি পুজো মণ্ডপ। বলে রাখি আরও অনেক পুজো মণ্ডপ আছে যেগুলো এই পর্বে আপনাদের দেখালাম না, যেমন জাগ্রত সংঘ আছে, সাহাপাড়ার পুজো আছে, আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবের পুজো আছে। তো এরকম অনেক পুজো আছে যেটা চেষ্টা করব পরের পর্বে আপনাদের সামনে উপস্থাপন করার। এবার আসি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, সেটা হলো থাকার ব্যবস্থা কী আছে। থাকার ব্যবস্থা তো অনেক আছে, কিন্তু তার মধ্যে বেস্ট একটা থাকার ব্যবস্থা আপনাদের বলে দিই, সেটা হলো কবিতা গেস্ট হাউস। এটা বনগাঁ পৌরসভার ঠিক পাশেই রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোন নম্বর দেওয়া আছে, আপনি ফোন করে জেনে নিতে পারেন যে রুম আছে কি না, রুমের রেন্ট কত, চাইলে হোয়াটসঅ্যাপে ছবিও নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক পুজো মণ্ডপ নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।